તેને આની લગે કોલકાતાની બરફ ખાইনাই এনজনী খাইনাই এনসিপিআই জেনারেল সেক্রেটারি তরুণ দে মহোদয় কয়েকটা কথা বলি ডক্টর নারজব আসন্ন বিধানসভা নির্বাচনে 47 নম্বর আমবাসা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কুমার দেব বর্মা এখানকার প্রার্থী আমাদের এনসিপিআই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া আমাদের সমর্থিত একজন নেতার প্রার্থী। আজকে ওনাদের সমর্থনে আজকে আমরা এসেছি। আমি যদিও কলকাতায় থাকি, আমার নাম তরুণ কুমার দে। একটু প্রায় আমি আজ কয়েকদিন ধরে হয়েছি, আজকে 12-14 দিন হয়ে গেল আমি এখানে আছি। বিভিন্ন জায়গায় পদসভা করেছি, বহু বাড়িতে বাড়িতে গেছি, বহু মানুষের সঙ্গে কথা বলেছি। তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন জায়গায় গিয়ে আমার খুব ভালো লেগেছে। একটা জায়গায় এখানকার মানুষরা অত্যন্ত ভালো, মানে ভালো যায় না, তারা অত্যন্ত সরল উঁচু, খুব ভালো লেগেছে। আমরা যারা শহরে থাকি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বহু মানুষের এমন এমন জায়গায় আমি দেখেছি, পাহাড়ে উঁচুতে বাড়ি রয়েছে। একটা বাড়ি এখানে তো একটা বাড়ি প্রায় 2 কিলোমিটার পরে একটা বাড়ি, এবং সেই বাড়িতে জলের ব্যবস্থা নেই, বিদ্যুতের ব্যবস্থা নেই, প্রচন্ড অস্বাস্থ্যকর অবস্থায় তারা রয়েছে সেখানে। খুব দুর্ভাগ্যজনক। আজকে একটা সরকার রয়েছে, গণতান্ত্রিক সরকার, আজকে স্বাধীনতার 75 বছর পার করেছি আমরা। এখনো মানুষের এই পরিস্থিতি দেখে, যেটা আমার কাছে খুব দৃষ্টিভঙ্গি মনে হয়েছে, আমরা যারা শহরে থাকি আমরা এটা ভাবতেও পারি না, যে এইভাবে মানুষ থাকতে পারে। অথচ তাদের মধ্যে এই কষ্টের মধ্যে তাদের মধ্যে দেখেছি অনাবিল একটা আনন্দ। কিন্তু আমার কাছে একটাই কথা, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কি তাদের জন্য কিছুই বলা যায় না? প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ক্রাইটেরিয়া গুলো আছে একটুখানি সহজ করুন না। আমি জানি ওখানে অনেক কিছু কাগজপত্র অনেক কিছু দেখাতে হয়, এখানে যেটা তাদের পক্ষে দেখানো সম্ভব নয়, কিন্তু সেগুলোকে একটু এই জায়গার জন্য সহজ করে এইসব মানুষদের জন্য কিছু তো করা যায়। আমরা ওখানে ছিলাম, আমরা যে কলকাতায় একটা অদ্ভুত একটা অর্থনীতি নিজেদের মধ্যে তৈরি করে, তারা যে কংগ্রেস পশ্চিমবঙ্গ ব্যবস্থা শোচনীয় করে দিয়ে গেছে, যে 72 সন্ত্রাস আজ পর্যন্ত মানুষ ভুলতে পারেনি। এই 50 বছর পর পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কংগ্রেস ভুলতে পারে না। তাদের একটা এমএলএ নেই, 2টো মাত্র এমপি পড়ে আছে। সিপিএমের তো নেই, সিপিএম ওখান থেকে মুছে গেছে। আর এই যে বিজেপি সরকার আপনাদের এখানে রয়েছে, এই বিজেপি সরকারের সঙ্গে ওদের কোনো তফাৎ নেই। এরাও একই রকম দুর্নীতিগ্রস্ত। অন্যান্য দলের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাগুলো আছে, তারা ওইখান থেকে দুর্নীতি করিতে বিজেপিতে গিয়ে সে আবার বিধানসভায় প্রার্থী হয়েছে। তো এইরকম চলছে, এই দল ছেড়ে ওই দল, ওই দল ছেড়ে ওই দল। ওই দলে অনেকদিন ভালো করে কর্মীর মোটামুটি পয়সা নিয়েছে পকেটে। যখন দেখছি যে ওই দলটার অবস্থা খারাপ, এই দলটা হয়তো ক্ষমতায় আসতে পারে, সঙ্গে সঙ্গে চলে গেছে ওই দলে। ওখানেও একই জিনিস হয়েছে। ওখানে এই দল থেকে ওই দল, আবার ওই দল ভালো লাগে না, আবার এই দলে এসেছে। তাহলে ওই দলে যখন আবর্জনা হয়, এই দলে তখন সেটা হয়ে যায় সম্পদ। আবার এই দলে যখন আবর্জনা হয়ে যায়, ওই দলে হয়ে যায় সে সম্পদ। আবার ওই দলে সে আপনাদের উন্নয়নের যে টাকা পয়সা, এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য, সেই উন্নয়নের টাকা
সে উন্নয়ন আপনাদের জন্য বা এলাকার উন্নয়ন বা মানুষের উন্নয়নে খরচ করা হয় না। তার একটা বড় অংশ চলে যায় ওই নেতাদের পকেটে। ওই নেতারা যখন প্রচুর টাকা পকেটে নিয়ে নেয় তখন তাকে আবার ওপর মহলে নেতা থেকে পাঠায়। তাকে জিজ্ঞেস করে তুমি কত টাকা নিয়েছো ওখান থেকে? সে যদি বলে আমি 100 টাকা নিয়েছি, ঠিক আছে আমাকে 50 টাকা দিয়ে যাও, তুমি 50 টাকা রাখো, তোমার কোনো সমস্যা নেই, আমি তোমাকে প্রোটেকশন দেবো, আমি তোমাকে সম্পূর্ণভাবে আগলে রাখবো, তোমার কোনো চিন্তা নেই। ঠিক এই জিনিসটাই ঘটে চলেছে, সারা দেশে ঘটে চলেছে। যদিও পশ্চিমবঙ্গের কথা আপনাদের অনেক করে বলছি, কারণ আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে যাতে এটাকে এক সূত্রে যাতে পারেন, এক সূত্রে সেটাকে পর্যালোচনা করতে পারেন, সেই জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে এটা আমরা আপনাদেরকে বললাম। কারণ পশ্চিমবঙ্গে যে জিনিসটা ঘটছে সেই একই জিনিস ঘটছে ত্রিপুরায়। এখানেও আমি দেখছি যে এই আজকে দল থেকে হয়ে যাবে আবার প্রচন্ড সন্ত্রাস। বিগত দিনে এই সিপিএম এই কংগ্রেসের লোকেদেরকে খুন করেছে, রাস্তায় মারধর করেছে প্রচন্ড, তারা হসপিটাল পাঠিয়েছে, দিনের পর দিন এত মার মেরেছে। আজকে দেখুন আবার তারা ঠিক জায়গায় চলে এসেছে, অর্থাৎ স্বার্থ যেখানে সেখানে সবাই এক জায়গায়, স্বার্থের ক্ষেত্রে আমরা এক জায়গায়। এখন আবার তারা যৌথভাবে লড়াইয়ের ময়দানে নেমেছে। কয়েকদিন আগে একে অপরের বিরুদ্ধে কথা বলছিল, আবার যৌথভাবে তারা লড়াইয়ের ময়দানে নেমেছে। এখন আবার আমি দেখতে পেলাম গতকাল পর্যন্ত শাসক দল বিপক্ষ দলের কর্মী এবং নেতাদের উপরে হামলা চালিয়েছিল, যেটা আমাদের পশ্চিমবাংলায় হয়, প্রতিনিয়ত হয়। কিছু বলা যাবে না, কারণ তারা দুর্নীতি করেছে, আপনি কিছু বলতে পারবেন না। এর কারণ আপনার গণতান্ত্রিক অধিকার নেই, গণতন্ত্র নামে আছে, অধিকার নেই। আমরা এটা লক্ষ্য করেছিলাম, আমরা দীর্ঘদিন ধরে এটা লক্ষ্য করছি। আমি একটা সর্বভারতীয় দলে ছিলাম, সেই দলে আমি দীর্ঘদিন ছিলাম, সেই দলে একটা উচ্চ পদাধিকারী ছিলাম। আমি সেই দলে থেকে লক্ষ্য করেছি একই জিনিস, বারংবার বলেছি নেতাদের যে এইগুলো কেন এগুলো করছেন আপনারা, যখন ওই দলের নোংরামি করছে, ওই দলের জঘন্য কাজ করছে, সেই দলে দুর্নীতি করছে, লক্ষ লক্ষ টাকা মানুষের প্রতারণা করে নিজের পকেট ভরছে, সেই সব নেতাদের কেন আপনারা ধরে নিচ্ছেন? কিন্তু তারা কোনো কথা শোনেননি। সঙ্গে সঙ্গে সেসব দলের নেতাদের নিয়ে জাতীয়তাবাদী নাগরিক দল এর একটাই উদ্দেশ্য, অন্ন বস্ত্র বাসস্থান, যেটা মানুষের মৌলিক চাহিদা, আগে এইটা পূরণ করতে হবে। অন্ন বস্ত্র এবং একই সঙ্গে শিক্ষার প্রয়োজন। আমরা কলম চিহ্ন দিয়েছি একটি কারণে, শিক্ষার প্রয়োজন। শিক্ষা যদি মানুষের না থাকে, শিক্ষা যদি সঠিকভাবে না থাকে, চেতনা আসবে না। যদি চেতনা যদি না আসে, সচেতনতা যদি মানুষের মধ্যে না আসে, মানুষ নিজের অধিকার, নেতাগিরি করে এত লাখ লাখ টাকা নামে গাড়ি চলে ঘুরছে, এটা করে ভেবে দেখবেন না এই গাড়িটা কোথা থেকে পেয়েছে? এটা একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উন্নয়নের টাকা কত করে 900 হয়েছে, এবং সেই 900 টাকা যে দুর্নীতির উপায়ে মানে অন্যায় ভাবে অর্জিত টাকা, সেই টাকা নিয়ে তাদের এত দম্ভ। সংগ্রামী অভিনন্দন জানিয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপি এর তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছে আমাদের যিনি প্রার্থী কৃষ্ণ পাত্র বর্মাকে সবার শেষে যার নামটা আছে সেই কলম চিহ্ন ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত মাতা কি জয়।